বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও 2.5 ফুট, আবার কোথাও 3.5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রভাবে করমজল থেকে কটকা পর্যন্ত বনের অভ্যন্তরভাগ পানিতে তলিয়ে যায়। তবে বন বিভাগ জানিয়েছে, এতে সুন্দরবনের বনজ সম্পদ বা বন্যপ্রাণীর তেমন কোনো ক্ষতি হয়নি। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, শনিবার ও রোববার এই 2 দিনের জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে 2.5 থেকে 3.5 ফুট। এর ফলে করমজল, জোংরা, মরাপশুর, হারবাড়িয়া, ঘাগরামারি ও লাউডুব এলাকায় 2.5 ফুট এবং হিরন পয়েন্ট, কটকা ও কচিখালি এলাকায় 3.5 ফুট উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়। তিনি বলেন, বনের অভ্যন্তরে মোট 40টি টাইগার টিলা রয়েছে, যেখানে বন্য প্রাণীরা জোয়ারের সময় আশ্রয় নেন। ফলে বাঘ, হরিণ, বন্য শূকর সহ অন্যান্য প্রাণী কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। সাধারণত 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ভাটায় পানি নেমে যায়। আজাদ কবির আরও জানান, বনের 88টি মিষ্টি পানির পুকুরও নিরাপদে রয়েছে। এসব পুকুরের পার উঁচু হওয়ায় লবণাক্ত পানি ঢোকার আশঙ্কা নেই। তিনি বলেন, অমাবস্যা ও পূর্ণিমার সময় এমনিতেই নদ নদীতে পানি বেড়ে যায়। এবার অমাবস্যার সঙ্গে যুক্ত হয়েছে নিম্নচাপের প্রভাব, ফলে জোয়ারের মাত্রা আরও বেড়েছে। গরমকালে দিনের জোয়ার বেশি এবং রাতের জোয়ার কম হয়, শীতে ঠিক উল্টো হয়। এদিকে নিম্নচাপের প্রভাবে মংলার পশুর নদীর তীরবর্তী ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তাঘাটও প্লাবিত হয়েছে। তবে ভাটায় পানি দ্রুত নেমে যাওয়ায় দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেও জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই দেখছেন যে সুন্দরবনে প্রায় সব জায়গায় পানির নিচে চলে গেছে। আর এই পানির নিচে চলে যাওয়া মানে যে বন্যার বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে তা ঠিক না। এটা হচ্ছে আপনার আ বনের যে এলাকায় যে এখানে বনের মাঝে, মাঝে এরকম পানি ওঠে, যেমন নিম্নচাপ হয়। সে সময় সেই পানি উঠলেই যে বিরাট ক্ষতি হয়ে যাবে তা ঠিক না। বন্যপ্রাণীগুলো অ্যাডাপ্টেশন হয়ে টিকে থাকবে। এছাড়া আমাদের সুন্দরবনের ভিতরে অনেক টাইগার টিলা সহ অন্যান্য টিলাগুলো আছে, যেগুলো বাঘ এবং বাঘের যে খাদ্যগুলো এগুলো বেঁচে থাকতে পারে, টিকে থাকতে পারে। আর আমাদের এই করমজল সহ অন্যান্য যে জায়গার স্পটগুলোতে আমাদের ক্যাপটিভ বা যে রক্ষিত যে বন্যপ্রাণীগুলো আছে এগুলো সঠিক কাছে থাকে, এগুলো সমস্যা হওয়ার মতো না, সেই পরিমাণ পানি হয়নি। তবে আমার ধারণা যে সাধারণ জোয়ারে যে পরিমাণ পানি আছে তার থেকে 2 থেকে 2.5 ফুট পানি বেশি হয়েছে বলে আমার ধারণা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। রোববার দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারি গ্রামে আসেন তারা। বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মোহাম্মদ মাহতাব রহমান ভুইয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ আতিক হাসান, পিএসসি, মাহতাবের বাবা মোহাম্মদ মিনহাজুর রহমান ভুইয়া। উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারে, আমরা সেজন্য দোয়া করছি। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্তের বিষয়ে উইং কমান্ডার আতিক হাসান আরও জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআর এর মাধ্যমে জানানো হবে। মাহতাবের বাবা মোহাম্মদ মিনহাজুর রহমান ভুইয়া বলেন, সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহীদের মর্যাদা লাভ করে, এই দোয়াই করি। উল্লেখ্য, গত 21শে জুলাই মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহূর্তে স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এ ঘটনায় 7ম শ্রেণীর মাহতাব রহমান ভুইয়া গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় 70% পুড়ে গিয়েছিল। পরে সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 4র্থ তলায় আইসিইউর 11 নম্বর বেডে চিকিৎসা সেবা দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর 1টা 50 মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয়। ওই দিন রাতেই দেবিদ্বার উখারি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান মাহতাব ভুইয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য আসলে আমরা এখানে এসেছি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে। আমরা আসলে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।
আমরা মাহতাব ভূঁইয়ার সহ যারা এই দুর্ঘটনায় শাহাদাত বরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত অবস্থায় হসপিটালে আছেন তাদের আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে। তাদের বিষয়ে কোনো সাহায্য সহযোগিতা বা এমন ধরনের কোনো এই বিষয়টি আসলে সময় সময় যে আমাদের বিমান সদর দপ্তর বা সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো আসবে এগুলো আপনারা আইএসপিআর এর মাধ্যমে জানতে পারবেন। থ্যাংক ইউ। জি। সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। রোববার ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে তার গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আলোচনা সভা শেষে এবারের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আলহাজ গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলহাজ ওমর আসাদ রিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সমন্বয়ক আবু নাসের রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের দখল থেকে ওয়াকফ স্টেটের জমি উদ্ধারের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন আব্দুল হাকিম ওয়াকফ স্টেট পরিবারের সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মাহিগঞ্জ পূর্ব মহিন্দ্রা এলাকার নূর হোসেন। তিনি বলেন, আমার দাদা মৃত আব্দুল হাকিম মিয়া ওয়াকফ করে দিয়েছেন। ওয়াকফ স্টেটের সত্যমতে আমি মুতওয়াল্লি নিয়োগপ্রাপ্ত হয়েছি, কিন্তু আব্দুল হাকিম মিয়া ওয়াকফ স্টেটের জমি নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ওয়াকফ স্টেটের অন্যান্য জমি নিজেদের বলে দাবি করার পাশাপাশি ওয়াকফ স্টেটের মতোয়াল্লি সেজে ভুয়া কাগজপত্র তৈরি করে জমিগুলো দখল নিয়েছেন। এ বিষয়ে জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসন ও সেনা ক্যাম্পে অভিযোগ করেছি। এ সময় আব্দুল হাকিম ওয়াকফ স্টেট পরিবারের সদস্য তৈয়ব আলী, ইসলাম মিয়া, আলম মিয়া, মোশারফ হোসেন, মুজাফর হোসেন, মুকুল মিয়া, মাহমুদা বেগম, আসমা বেগম ও মহতুন নেসা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেট কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মডার্ন মোড়ে গিয়ে সড়কের দুই দিকে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ৬ দফা দাবির লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, আবু সাইদের রক্ত বাংলাদেশে বৃথা যেতে দেব না। ২৪শে গণঅভ্যুত্থানের পর কেন বৈষম্য করা হলো? এখন পর্যন্ত রংপুরে কোনো বাজেট দেওয়া হয়নি। রংপুর সিটি কর্পোরেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে অবহেলিত উত্তরবঙ্গের বৈষম্য নিরসন করে বাজেট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো বাস্তবায়ন না হবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। যে দাবি আন্দোলন করতেছে উত্তরবঙ্গের উন্নয়ন বৈষম্য নিয়ে, সেটা তো যথার্থ দাবি। এই দাবির সাথে আমিও তাদের সাথে একমত পোষণ করি। তবে এটার সাথে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার যে বৈষম্যহীন সরকারের আমরা পাঠ, সেই পাঠ অনুযায়ী তাদেরকেও তো আহ্বান জানাচ্ছি যে উত্তরবঙ্গে আসলে অবহেলিত, এটা যেন তারা পজিটিভলি দেখে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে তার পজিটিভ আশ্বাস দিয়েছেন কাজগুলো যেন আরো দ্রুত ত্বরান্বিত করার জন্য আমি সকলের পক্ষ থেকে একটা আহ্বান জানাচ্ছি। আশা করি আমরা ভালো একটা ফল পাবো। সাভারে শুকুরজান জিন্নতালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যাবর্তন ও অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার পৌরসভার জামসিং এলাকায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশেদ আলম।
শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি দেওয়ান আক্কাস আলীর সভাপতিত্বে এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হজরত আলী, পৌর বিএনপির খান মজলিস বাবু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে নানান জটিলতার সৃষ্টি হয়। অবশেষে দীর্ঘ ৯ মাস পর সকল জটিলতার অবসান হওয়ায় শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে পুনরায় মোহাম্মদ নওশের আলীকে প্রত্যাবর্তন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী সহ নবগঠিত অ্যাডহক কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে। ওনার আমলে যদি উনি একদিন দায়িত্বকালীন সমাজে একদিনের ১ টাকা দুর্নীতি করে, তার দায়িত্ব আবার কোনোদিনও এটা আমি দায়িত্বের অবহেলা করব না। আমি এখন নিশ্চিত করলাম উনি একজন সৎ মানুষ এবং স্কুলে শিক্ষা পরিবেশ ফিরে আসবে উনি যথেষ্ট কাজ করবে। পাশাপাশি প্রধান শিক্ষক নওশের সাহেবের কাছে আমার অনুরোধ, এই স্কুলের ৯৫% ছাত্রছাত্রী আপনাকে পছন্দ করে, এর জন্য অবশ্যই আপনার কিছু গোল আছে। আমরা কোয়ান্টিটির সাথে সাথে কোয়ালিটি শিক্ষা চাই, আপনার কাছ থেকে সুন্দর শিক্ষা চাই। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হুগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রহিদুলকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার সময় জেলার কুমারখালী উপজেলায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন। মামলার প্রধান আসামি রহিদুলকে গ্রেফতার করে। রহিদুল জয়রামপুর এলাকার রেজাউল হকের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ তারিখ বেলা ১২টার দিকে জমি সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়রামপুর এলাকায় মৃত ইসরাইল হোসেনের বসতবাড়িতে রামদা, হাতকুড়াল, রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে আওয়ামী লীগের নেতা রহিদুল ও তার লোকজন। এমন অবস্থায় বাড়িতে ভাঙচুর, লুটপাটে তাদের বাধা দিলে ইসরায়েলের ছেলে আব্দুল সাহাবিকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে জখম করেন রহিদুল, রেজাউল ও বাবর আলী সহ ৭ জন অস্ত্রধারীরা। অস্ত্রধারীদের হামলায় আব্দুল্লাহ সাহাবি গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ সাহাবির একটি চোখ উপড়ে যায় এবং সে অন্ধত্ব বরণ করেন। এই ঘটনায় আব্দুল্লাহ সাহাবির মা বাদী হয়ে রহিদুলকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে প্রধান আসামি রহিদুলকে গ্রেফতার করেন দৌলতপুর থানা পুলিশ। এমন অবস্থায় ভুক্তভোগী পরিবার বাকি আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।